আমাকে ছাড়ো বলছি। তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির সামান্য একজন বডিগার্ড? তোমার সাহস কি করে হয় আমার এত কাছে আসার? আমি আমার ডিউটি করছি ম্যাম, আর আমার ডিউটি হলো আপনাকে সুরক্ষিত রাখা। আপনি নিজের ইচ্ছে মতো মাঝরাতে একা বাড়ির বাইরে যেতে পারেন না। মেহজাবিনের দুই হাত শক্ত করে ধরে তাকে দরজার সাথে চেপে দাঁড় করিয়ে রেখেছে আরিয়ান। মেহজাবিনের শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে, রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। আরিয়ানের চওড়া বুকের খুব কাছে থাকায় তার শরীরের উষ্ণতা স্পষ্ট টের পাচ্ছে মেহজাবিন। আরিয়ানের চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু সেখানে কোনো ভয় বা দ্বিধা নেই। মেহজাবিন যতবারই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আরিয়ানের হাতের বাঁধন যেন আরো শক্ত হচ্ছে। একটা অদ্ভুত শিহরণ মেহজাবিনের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে এই লোকটার উপর প্রচন্ড বিরক্ত, অথচ এই নৈকট্য তাকে এক অজানা অনুভূতিতে ভাসিয়ে দিচ্ছে। আরিয়ানের পেশিবহুল হাতগুলোর স্পর্শ তার নরম ত্বকে এক তীব্র উত্তেজনার সৃষ্টি করছে। আমি কোথায় যাব, কার সাথে যাব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি আমাকে বাধা দেওয়ার কে? আমার বাবার টাকায় তোমার সংসার চলে, এটা ভুলে যেও না। চৌধুরী সাহেব আমাকে আপনার ছায়া হয়ে থাকার নির্দেশ দিয়েছেন। আপনি যদি এখন একটা পাও দরজার বাইরে রাখেন, আমি আপনাকে কাঁধে তুলে নিজের ঘরে বন্দি করে রাখব। তখন আপনার বাবার টাকাও আপনাকে বাঁচাতে পারবে না। আরিয়ানের গভীর এক গম্ভীর গলা শুনে মেহজাবিন কিছুটা থমকে গেল। লোকটার কথায় কোনো রসিকতা নেই, সে যা বলছে তাই করার ক্ষমতা রাখে। মেহজাবিনের বুক ধক করে উঠল। আরিয়ানের এই রাফ অ্যান্ড টাচ আচরণ তার অহংকারে আঘাত করলেও ভেতরে ভেতরে সে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। আরিয়ান আস্তে করে মেহজাবিনের হাত ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি মেহজাবিনের ওপর থেকে এক মুহূর্তের জন্যেও সরল না। মেহজাবিন আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। দরজাটা সজোরে বন্ধ করার শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনিত হলো। আরিয়ান ঠোঁটের কোণে হালকা হেসে নিজের পজিশনে ফিরে গেল। পরদিন সকাল, চৌধুরী ভিলার বিশাল ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। টেবিল ভর্তি রকমারি খাবার। কাশেম চাচা ট্রে হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। চৌধুরী সাহেব গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন। রবিনা চৌধুরী ছেলের বউ নিপাকে কি যেন বুঝিয়ে বলছেন। মেহজাবিন এখনো নিচে নামেনি। বাবা, মেহজাবিনের জন্য নতুন যে বডিগার্ড রেখেছেন, ছেলেটাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। কাল রাতে দেখলাম মেহজাবিনের ঘরের সামনে কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। নিপা ঠিকই বলেছে বাবা, আরিয়ান ছেলেটা বড্ড বেশি নাক গলায়। মেহেরজাবিন তো ওর যন্ত্রণায় স্বাধীনভাবে শ্বাসও নিতে পারছে না। তোমরা কি মনে করো আমি না বুঝে আরিয়ানকে নিয়োগ দিয়েছি? সাদাবের লোক মেহজাবিনের পিছু নিয়েছে। রহমান সাহেব আমার ক্ষতি করার জন্য যে কোনো স্তরে নামতে পারে। মেহজাবিনের সুরক্ষার জন্য আরিয়ানের চেয়ে যোগ্য আর কেউ নেই। কিন্তু তাই বলে ছেলেটা মেহজাবিনকে সারাক্ষণ এমন চোখে চোখে রাখবে? মেয়েটার তো নিজস্ব একটা জীবন আছে। এমন সময় সিঁড়ি দিয়ে গটগট করে নেমে এলো মেহজাবিন। পরনে তার দামি ডিজাইনার থ্রি পিস, চুলগুলো খোলা, চোখে কালো সানগ্লাস। তার পেছনেই কয়েক কদম দূরত্ব বজায় রেখে শান্ত পায়ে হেঁটে আসছে আরিয়ান। আরিয়ানের পরনে কালো শার্ট এবং কালো প্যান্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, যার ফলে তার পেশিবহুল হাতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিলে এসে মেহজাবিন ধপ করে একটা চেয়ার টেনে বসলো। বাবা, আমি আজ থেকে আর ইউনিভার্সিটিতে যাব না। যদি যেতেই হয় তবে জল্লাদকে বাড়িতে রেখেই যাব। আমি ক্লাসে যাই, সে ক্লাসের দরজায় দাঁড়িয়ে থাকে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি এসব আর সহ্য করতে পারছি না। মা, মেহজাবিন জেদ করো না। আরিয়ান তোমার ভালোর জন্যই তোমার সাথে থাকে। তুমি তো জানো পরিস্থিতি কতটা খারাপ। আমার কোনো কথা শোনার দরকার নেই। এই লোকটা গতকাল রাতে আমার সাথে যে আচরণ করেছে, এরপর আমি একে এক মুহূর্ত আমার আশেপাশে দেখতে চাই না। মেহজাবিনের কথায় সবাই অবাক হয়ে তাকালো। নিপা ভ্রুকুচকে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন এসব তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না। কাশেম চাচা ভয়ে ভয়ে মেহজাবিনের প্লেটে একটা স্যান্ডউইচ তুলে দিলেন। মা জননী, মাথা ঠান্ডা করে খেয়ে নাও, সকাল সকাল রাগ করতে নেই। আমার খিদে নেই। মেহজাবিন প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই মেইন ডোর দিয়ে হাসতে হাসতে প্রবেশ করলো তানিয়া এবং রফিক সাহেব। রফিক সাহেবের মুখে একটা কুটিল হাসি, যা দেখে মনে হয় সে মনে মনে অন্য কোনো ছক কষছে। তানিয়ার চোখ প্রথমেই গিয়ে পড়লো আরিয়ানের ওপর। আরিয়ানকে দেখলেই তানিয়ার চোখ চকচক করে ওঠে। গুড মর্নিং এভরিওয়ান। কি ব্যাপার মেহজাবিন আপু,
সকাল সকাল এত রেগে আছিস কেন? আরে ওর তো কথায় কথায় রাগ, কিন্তু আমার তো অন্য একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। রফিক, তুমি কি রহমান সাহেবের সাথে জমিটা নিয়ে কথা বলেছিলে? হ্যাঁ, কথা তো বলছিলাম, কিন্তু রহমান সাহেব তো শর্ত জুড়ে দিয়েছেন। তিনি চান শাদাবের সাথে মেহজাবিনের বিয়েটা হোক, তাহলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসম্ভব। রহমান সাহেবের ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? শাদাব একটা ড্রাগ অ্যাডিক্ট আর গুন্ডা। এই প্রস্তাব তুমি আমাকে দ্বিতীয়বার দেবে না রফিক। চৌধুরী সাহেবের ধমক খেয়ে রফিক সাহেব চুপ হয়ে গেলেন, কিন্তু তার চোখের দৃষ্টি অন্য কথা বলছিল। এদিকে তানিয়া সবার অলক্ষ্যে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। মেহজাবিন আর চোখে সেটা খেয়াল করলো। আরিয়ান ভাইয়া, আপনি তো দিন দিন আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। কালো শার্টে আপনাকে একদম হিরোদের মতো লাগছে। ধন্যবাদ ম্যাম। শুধু ম্যাম কেন, আমাকে তানিয়া বলে ডাকবেন। আচ্ছা, আজ বিকেলে কি আপনি ফ্রি আছেন? আমাকে একটু শপিং মলে নিয়ে যেতে পারবেন? তানিয়ার কথায় মেহজাবিনের শরীরে যেন আগুন ধরে গেল। সে বুঝতে পারছে না কেন তার এত রাগ লাগছে। একজন বডিগার্ডের সাথে তার চাচাতো বোন ফ্লার্ট করছে, এতে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে জ্বলছে। তানিয়া, ও আমার বডিগার্ড। তো শপিং এর ব্যাগ টানার জন্য ওকে বাবা টাকা দিয়ে রাখিনি। আরিয়ান, তুমি গাড়ি রেডি করো, আমি ইউনিভার্সিটিতে যাব। মেহজাবিন রাগে পা ঠুকতে ঠুকতে বাইরে চলে গেল। আরিয়ান তানিয়াকে হালকা মাথা নেড়ে সম্মান জানিয়ে মেহজাবিনের পিছু নিল। তানিয়া মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাস। মেহজাবিন তার বেস্ট ফ্রেন্ড শাইমার সাথে ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছে। আরিয়ান একটু দূরে একটা পিলারে হেলান দিয়ে সতর্ক দৃষ্টিতে চারপাশে খেয়াল করে রাখছে। শাইমা কফিতে চুমুক দিয়ে আরিয়ানের দিকে তাকালো। দোস্ত, তোর বডিগার্ডটা কিন্তু আসলেই খুব হট। ওই দেখ, ইউনিভার্সিটির অর্ধেক মেয়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে, আর ও কেমন কুল মুডে দাঁড়িয়ে আছে। তোর তো লাক খুব ভালো। তুই থামবি সাইমা? এই লোকটার জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। রাতে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো, সেখানেও দেখি নিচেও টর্চ হাতে পাহারায় দাঁড়িয়ে আছে। কোনো প্রাইভেসি নেই আমার জীবনে। আঙ্কেল তো তোর নিরাপত্তার জন্যই রেখেছেন। সাদাবের যা অবস্থা, কখন কি করে বসে তার তো ঠিক নেই। আমি সাদাবকে ভয় পাই না। আমার বাবা চৌধুরী সাহেব, কেউ আমার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। মেহজাবিন কথাগুলো বলতেই হঠাৎ ক্যাফেটেরিয়ার পরিবেশ ভারী হয়ে উঠল। কয়েকজন স্টুডেন্ট ভয়ে সরে দাঁড়ালো। ক্যাফেটেরিয়ার দরজা দিয়ে সদল বলে প্রবেশ করলো শাদাব। পরনে তার চামড়াই জ্যাকেট, চোখে রঙিন চশমা, মুখে একটা বাজে হাসি। তার সাথে কাল্লু এবং আরো কয়েকজন লোক। শাদাব সোজা হেঁটে এসে মেহজাবিনদের টেবিলের সামনে দাঁড়ালো। আরিয়ান দূর থেকে ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু এখনই কোনো পদক্ষেপ না নিয়ে সতর্ক হয়ে এগিয়ে আসতে শুরু করলো। হ্যালো বিউটিফুল, অনেকদিন পর দেখা। কেমন আছো আমার হবু বউ? মুখ সামলে কথা বল সাদাব। আমি তোর হবু বউ নই। আর তুই এখানে কি করছিস? এটা ইউনিভার্সিটি, তোর বাপের গুন্ডামির জায়গা নয়। আরে জান, এত রাগ করো কেন? তোমার বাবা তো আমার প্রস্তাবে রাজি হচ্ছেন না, তাই ভাবলাম আমি নিজেই এসে আমার হবু বউকে নিয়ে চলে যাই। চলো, কাজই রেডি আছে, আজই বিয়েটা সেরে ফেলি, কি বলো? শাদাব কথাগুলো বলেই মেহজাবিনের হাত ধরার জন্য এগিয়ে গেল। মেহজাবিন ভয়ে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলো। শাইমা চিৎকার করে উঠল, কিন্তু শাদাবের হাত মেহজাবিন পর্যন্ত পৌঁছানোর আগেই মাঝপথে একটা শক্ত হাতের মুঠোয় আটকা পড়ে গেল। শাদাব চমকে উঠে তাকালো। ম্যামের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করার অধিকার কারো নেই। হাতটা সরিয়ে নিন, নইলে এই হাত আর আপনার শরীরে থাকবে না। আরিয়ানের গলা খুব শান্ত, কিন্তু তার চোখের আগুন যে কোনো মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। শাদাব আরিয়ানকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো। এই তুই কে রে? চৌধুরী সাহেবের পোষা কুকুর, 2 টাকার বডিগার্ড হয়ে আমার কাজে বাধা দিতে আসছিস? কাল্লু, কাল্লু, এই লোকটাকে এখান থেকে সরা, আর এই মেয়েকে গাড়িতে তোল।
কাল্লু তার বিশাল শরীর নিয়ে আরিয়ানের দিকে তেড়ে এলো। তার হাতে একটা স্টিলের রড। কাল্লু রডটা তুলে আরিয়ানের মাথায় আঘাত করতে গেল, কিন্তু আরিয়ানের এক চুলও নড়ল না। শেষ মুহূর্তে সে হালকা করে মাথাটা সরিয়ে নিল। রডটা বাতাসে শো করে আওয়াজ তুলে নিচে নেমে গেল। চোখের পলকে আরিয়ান কাল্লুর ডান হাত ধরে একটা মোচড় দিল। ক্যাফেটেরিয়ার সবাই স্পষ্ট শুনতে পেল হাড় ভাঙার মটমট শব্দ। কাল্লু ব্যথার চিৎকার করে মেঝেতে বসে পড়ল। এই 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 তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। সাদাবের বাকি 3 গুন্ডা একসাথে আরিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ল। মেহজাবিন ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু যখন সে চোখ খুলল দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। আরিয়ানের প্রতিটি মুভমেন্ট এত দ্রুত এবং নিখুঁত যে মনে হচ্ছে সে কোনো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডো। কয়েক সেকেন্ডের মধ্যে গুন্ডাগুলো ক্যাফেটেরিয়ার এদিক সেদিক ছিটকে পড়ল। কারো নাক দিয়ে রক্ত ঝরছে, কেউ ব্যথায় কোকাচ্ছে। আরিয়ান নিজের শার্টের কলারটা ঠিক করে সাদাবের দিকে তাকালো। ম্যামের দিকে আর একবার তাকালে আপনার চোখ দুটো উপরে আমি কাকের খাবার বানাবো। এটা আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং। সাদাবের চোখে এবার স্পষ্ট ভয় ফুটে উঠল। সে বুঝতে পারলো এই লোকটা সাধারণ কোনো বডিগার্ড নয়। সে পিছু হটতে শুরু করলো। তুই আমাকে চিনিস না, এর ফল তোকে ভোগ করতে হবে। আমি তোকে শেষ করে দেবো। সাদাব তার গুন্ডাদের ফেলে রেখেই দৌড়ে পালিয়ে গেল। ক্যাফেটেরিয়ার সবাই স্তব্ধ হয়ে পুরো ঘটনাটা দেখলো। আরিয়ান শান্ত পায়ে মেহজাবিনের কাছে এসে দাঁড়ালো। মেহজাবিনের বুক তখনও ভয়ে ধুকপুক করছে। সে আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি ঠিক আছেন ম্যাম? হ্যাঁ, আমি ঠিক আছি। চলুন আমরা এখনই বাড়ি ফিরে যাব, পরিবেশটা নিরাপদ নয়। আরিয়ান আর কোনো কথা না বলে সামনে হাঁটতে শুরু করলো। মেহজাবিন শাইমাকে বিদায় জানিয়ে আরিয়ানের পিছু নিল। তার মনের ভেতরে এখন আর রাগ নেই, বরং লোকটার প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হচ্ছে। এই প্রথম মেহজাবিন অনুভব করলো আরিয়ানের আশেপাশে সে নিজেকে কতটা সুরক্ষিত মনে করে। গাড়িতে ফেরার পথটা একদম নীরব ছিল। আরিয়ান ড্রাইভ করছে আর মেহজাবিন পেছনের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে ড্রাইভিং সিটে বসা লোকটার দিকে। হঠাৎ গাড়িটা একটা ব্রেক কষে থেমে গেল। মেহজাবিন সামনের দিকে ঝুঁকে পড়ল। কি হলো? গাড়ি থামালে কেন? আরিয়ান কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে গেল। মেহজাবিন দেখলো রাস্তাটা একদম ফাঁকা। একটা নির্জন রাস্তায় তারা দাঁড়িয়ে আছে। আরিয়ান পেছনের দরজা খুলে মেহজাবিনের দিকে হাত বাড়িয়ে দিল। নিচে নামুন ম্যাম। কেন? আমরা তো এখনো বাড়ি পৌঁছাইনি। আমি যা বলছি তাই করুন, নিচে নামুন। আরিয়ানের গলার স্বরে এমন একটা কাঠিন্য ছিল যে মেহজাবিন আর কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে এলো। আরিয়ান মেহজাবিনকে গাড়ির সাথে চেপে ধরলো। মেহজাবিনের হৃদস্পন্দন আবার বেড়ে গেল। আরিয়ানের চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। আমি আপনাকে বলেছিলাম একা কোথাও না যেতে। আজ যদি আমি সঠিক সময় না পৌঁছাতাম কি হতো বুঝতে পারছেন? আপনার ওই জেদ আর অহংকার আপনাকে বাঁচাতে পারত। আরিয়ানের মুখটা মেহজাবিনের মুখের একদম কাছাকাছি। আরিয়ানের উষ্ণ শ্বাস মেহজাবিনের মুখে আছড়ে পড়ছে। মেহজাবিনের সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছিল না। আমি বুঝতে পারিনি সাদাব ওখানে আসবে। আমাকে প্লিজ একটু ছাড়ো, লাগছে আমার। লাগুক, আপনার এই জেদ ভাঙা খুব জরুরি। আপনি ভাবেন পুরো দুনিয়া আপনার বাবার কথাই চলে, কিন্তু বাইরের দুনিয়াটা অনেক বেশি ভয়ঙ্কর মেহজাবিন। আর সেখানে আপনাকে রক্ষা করার জন্য সবসময় আপনার বাবা থাকবে না। আরিয়ান এই প্রথম মেহজাবিনকে ম্যাম না বলে তার নাম ধরে ডাকলো। মেহজাবিনের কানে নিজের নামটা আরিয়ানের গলায় শুনে এক অন্যরকম মধুর ঠেকলো। আরিয়ানের হাত মেহজাবিনের কোমরে শক্ত হয়ে বসলো। মেহজাবিন চোখ বন্ধ করে ফেললো। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। তার উচিত আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, কিন্তু তার শরীর যেন বিদ্রোহ করছে। সে চাইছে আরিয়ান আরো একটু কাছে আসুক। তুমি কি জানো তুমি লিমিট ক্রস করছো? আমি জানি, আর এটাও জানি আপনি চাইছেন আমি লিমিট ক্রস করি। আরিয়ানের কথায় মেহজাবিন চোখ খুলে তাকালো। তার গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। আরিয়ান মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে তার মুখটা আরো একটু এগিয়ে নিয়ে এলো। তাদের ঠোঁটের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। মেহজাবিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে আরিয়ানের ঘাড়ের কাছে থাকা পেশিগুলোর ওঠানামায় স্পষ্ট দেখতে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের পকেটে থাকা ওয়াকি টকিটা বেজে উঠল। হ্যাঁ রনি, ম্যাম আমার সাথেই আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাচ্ছি। ওভার অ্যান্ড আউট।
আরিয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বাকি রাস্তাটা দুজনেই একদম চুপচাপ পার করলো, কিন্তু এই নিরাপত্তার ভাষা ছিল অনেক গভীর। চৌধুরী ভিলার কাছে আসতেই মেহজাবিন বুঝতে পারলো তার ভেতরের পৃথিবীটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই রাশভারী কাঠখোট্টা আর প্রচন্ড আকর্ষণীয় বডিগার্ডটা। বাড়িতে পৌঁছতেই এক বিশাল হট্টগোল। মিস্টার জহির ড্রয়িং রুমে বসে আছেন, চৌধুরী সাহেব রাগে পায়চারি করছেন, রবিনা চৌধুরী কাঁদছেন। আরিয়ান, মেহজাবিন ঠিক আছে? সাদাব ওর কোনো ক্ষতি করতে পারেনি তো? ম্যাম, সম্পূর্ণ সুরক্ষিত আছেন স্যার। স্যার, রহমান সাহেব আমাদের কোম্পানির অনেকগুলো শেয়ার গোপনে কিনে নিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি মেহজাবিনের সাথে শাহাবাদের বিয়ে না দেন তবে তিনি পুরো কোম্পানি ধ্বংস করে দেবেন। মেহজাবিন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। তার পৃথিবী যেন থমকে গেল। সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখ দুটো বলছে অন্য কথা। সে যেন অনেক বড় কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে। জহির সাহেব, আপনি কি বলছেন এসব? রহমান আমার কোম্পানির শেয়ার কিভাবে কিনলো? পরিচালকরা আমাকে কিছু না জানিয়ে শেয়ার বিক্রি করে দিল? স্যার, রহমান সাহেব অনেকদিন ধরেই তলে তলে এই কাজটা করেছিলেন। আমাদের কয়েকজন পরিচালককে তিনি ভয় দেখিয়ে বা জিম্মি করে শেয়ারগুলো নিজের নামে করে নিয়েছেন। এখন তিনি কোম্পানির 35% শেয়ারের মালিক। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, সাদাবের সাথে মেহজাবিন ম্যামের বিয়ে না হলে তিনি পুরো কোম্পানি পথে বসিয়ে দেবেন। ভাইজান, আমি তো আগে বলেছিলাম রহমান সাহেবের সাথে আমাদের শত্রুতা করা ঠিক হচ্ছে না। এখন দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় জেদ না ধরে মেহজাবিনের সাথে শাহাদাবের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। মেয়ে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। চাচা ঠিকই বলেছেন বাবা। একটা সাধারণ ছেলের জন্য আমরা আমাদের এত বড় ব্যবসার সাম্রাজ্য ধ্বংস হতে দিতে পারি না। সাদাব একটু রাগচটা ঠিকই, কিন্তু বিয়ে হলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মেহজাবিনেরও তো বয়স হচ্ছে। ওর এমন বেপরোয়া চলাফেরা আর কতদিন মানবো আমরা? আজ ইউনিভার্সিটিতে গুন্ডা এসেছে, কাল তো বাড়িতেও হামলা হতে পারে। নিজের মেয়ের জন্য পুরো পরিবারকে বিপদে ফেলাটা কি বুদ্ধিমানের কাজ হবে বাবা? ভাবি, তুমি তোমার সীমা অতিক্রম করছো। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর চাচা, আপনি কার পক্ষে কথা বলছেন? যে সাদাব আজ আমাকে সবার সামনে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, আপনি আমাকে তার হাতে তুলে দিতে চাইছেন? আহা মেহজাবিন, তুই চুপ কর তো মা। বড়রা কথা বলছে, তুই এর মধ্যে কথা বলছিস কেন? তোর বাবা যেটা ভালো বুঝবে সেটাই করবে। মা, তুমিও চাচার কথায় সায় দিচ্ছ? বাবা, তুমি পরিষ্কার করে বলে দাও তুমি ওদের কথায় রাজি নও। আমি মরে গেলেও ওই নেশাগ্রস্ত সাদাবকে বিয়ে করব না। মেহজাবিন ঠিক বলছে। রহমান আমাকে চেনে না। আমি আমার ব্যবসা ডোবাতে রাজি আছি, কিন্তু আমার মেয়েকে ওই হায়নার হাতে তুলে দেব না। জহির সাহেব, আপনি কাল সকালেই আমাদের আইনি উপদেষ্টাদের সাথে বৈঠক ডাকুন। আমি এর শেষ দেখে ছাড়ব। ভাইজান, আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আইনি দল দিয়ে রহমান সাহেবের মতো মাফিয়াকে থামানো যাবে না। ওর সাথে পুলিশ, রাজনীতি সব আছে। মাফ করবেন স্যার, আমি কি কিছু বলতে পারি? কিন্তু আবার এখানে কি বলতে আসছো? তুমি এই বাড়ির একজন সামান্য বডিগার্ড। আমাদের পারিবারিক আর ব্যবসায়িক বিষয়ে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিকই তো, একে তো আজ ওর জন্যই সাদাব এতটা খেপেছে। কে জানে, হয়তো এই বডিগার্ড নিজে থেকেই গায়ে পড়ে সাদাবের লোকজনকে মেরে পরিস্থিতি আরো খারাপ করেছে। ভাবি, একদম বাজে কথা বলবে না। আরিয়ান যদি আজ না থাকতো, সাদাব আমাকে জোর করে তুলে নিয়ে যেত। আরিয়ান আমার সম্মান বাঁচিয়েছে, আর তোমরা তাকেই অপমান করছো। ম্যাম, শান্ত হন। ফাহিম স্যার ঠিকই বলেছেন। আমি এই বাড়ির সামান্য একজন কর্মচারী। তবে আমার ডিউটি শুধু আপনার শারীরিক নিরাপত্তা দেওয়া নয়, এই বাড়ির সুরক্ষাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। চৌধুরী স্যার, আপনি আইনি লড়াইয়ে যাওয়ার আগে রহমান সাহেবের দুর্বল জায়গাটা খুঁজুন। দুর্বল জায়গা মানে কি বলতে চাইছো তুমি আরিয়ান? রহমান সাহেব শেয়ার কিনেছেন ভয় দেখিয়ে। মানে এই শেয়ারগুলো আইনি বৈধতা এখনো পুরোপুরি শক্ত নয়। যদি আমরা প্রমাণ করতে পারি
যে পরিচালকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল, তবে শেয়ার বাজার এই হস্তান্তর আটকে দিতে পারে। আর দ্বিতীয়ত, শাদাবের একটা অবৈধ জুয়ার আড্ডা আছে শহরের বাইরে, সেখানে পুলিশ হানা দিলে রহমান সাহেব নিজের ছেলেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে পড়বেন। আপনাদের কোম্পানি নিয়ে ভাবার সময় পাবেন না। দারুণ বলেছ স্যার। আরিয়ান তো খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছে। আমরা যদি সাদাবের ওই জুয়ার আড্ডার খবর সংবাদ মাধ্যম আর বিশেষ পুলিশের কাছে ফাঁস করে দিই, রহমান সাহেব কোণঠাসা হয়ে পড়বেন। কিন্তু আমরা এসব খবর পাবো কোথায়? আরিয়ান কি গোয়েন্দাগিরি করে নাকি যে ও এসব জানে? একজন ভালো বডিগার্ডকে তার শত্রুর নারী নক্ষত্র সম্পর্কে খবর রাখতে হয় রফিক সাহেব। এটা আমার কাজেরই একটা অংশ। আরিয়ানের তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসী কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। চৌধুরী সাহেব মুগ্ধ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালেন। রফিক সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই বডিগার্ডকে বোকা বানানো সহজ নয়। মেহজাবিন এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটার বুদ্ধিমত্তা আর সাহস তাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। আরিয়ান, তুমি ঠিক বলেছ। আমি আজই পুলিশের বিশেষ শাখার আইজি সাহেবের সাথে কথা বলছি। তুমি মেহজাবিনকে নিয়ে ওপরে যাও। আজ থেকে তুমি ওর ঘরের সামনের করিডোরেই পাহারায় থাকবে। কোনো অবস্থাতেই যেন মেহজাবিনের নিরাপত্তা বিঘ্নিত না হয়। জি স্যার। আসুন ম্যাম। মেহজাবিন আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। আরিয়ান তার পিছু পিছু গেল। ঘরের দরজার সামনে এসে মেহজাবিন ঘুরে দাঁড়ালো। তুমি রহমান আর সাদাবের এত খবর কিভাবে জানো? তুমি কি সত্যি শুধু একজন বডিগার্ড? আমি আপনার বডিগার্ড, এটুকুই আপনার জানার জন্য যথেষ্ট। এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন ম্যাম, রাত অনেক হয়েছে। আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেও না আরিয়ান। আজ গাড়িতে তুমি আমার সাথে যে আচরণ করেছিলে সেটাও কি তোমার কাজের অংশ ছিল? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক পা এগিয়ে মেহজাবিনের খুব কাছে এসে দাঁড়ালো। মেহজাবিন দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝখানে এখন এক চুল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। আরিয়ানের শরীরের বুনো ঘ্রাণ মেহজাবিনের নাসারন্ধ্রে প্রবেশ করে তাকে মাতাল করে তুলছে। গাড়িতে যা হয়েছে সেটা ভুলে যাওয়াই আপনার জন্য ভালো ম্যাম। আমরা দুটো আলাদা পৃথিবীর মানুষ। আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না, পুড়ে যাবেন। যদি আমি পুড়তে চাই, যদি আমার এই আগুন নিয়ে খেলতেই ভালো লাগে, তাহলে আপনাকে এমনভাবে পুড়তে হবে যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকবে না। আপনি জেদি, কিন্তু সব জেদ সব জায়গায় খাটে না। আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করবেন না মেহজাবিন। আমি কোনো ভদ্র সমাজের সভ্য ছেলে নই। আমার ভেতরে একটা পশু আছে, সেটা জেগে উঠলে আপনি সামলাতে পারবেন না। আমি দেখতে চাই তোমার ভেতরের পশুকে। আমি দেখতে চাই তুমি কতটা অসভ্য হতে পারো। তুমি কি পারো শুধু আমাকে চোখ রাঙাতে, নাকি আরো কিছু করার সাহস আছে তোমার? মেহজাবিনের এই উস্কানিমূলক কথায় আরিয়ানের চোখের মনি গাঢ় হয়ে গেল। সে মুহূর্তের মধ্যে নিজের ডান হাত দিয়ে মেহজাবিনের কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহজাবিনের মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আরিয়ানের বাম হাত মেহজাবিনের খোলা চুলের ভেতর দিয়ে গিয়ে তার ঘাড় শক্ত করে ধরল। মেহজাবিন ভয়ে এবং উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীর কাঁপছে। আমার সাহস কতটা সেটা দেখার বয়স আপনার এখনো হয়নি ম্যাম। আপনি এখনো ছোট বাচ্চা মেয়ে যে শুধু জেদ করতে জানে। কিন্তু আমি যদি আমার সীমা পার করি, আপনি কাল সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারবেন না। আমাকে বাচ্চা বলবে না। আমি জানি আমি কি করছি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কারণ তুমি নিজে আমাকে সামলাতে ভয় পাও। আমি ভয় পাই? ঠিক আছে, তাহলে আজ হাতে নাতে প্রমাণ হয়ে যাক। কথাটি বলার সাথে সাথেই আরিয়ান তার ঠোঁট মেহজাবিনের নরম ঠোঁটের ওপর প্রবল আক্রোশে চেপে ধরল। মেহজাবিনের পুরো পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে। সে আরিয়ানকে ধাক্কা দেওয়ার জন্য হাতে তুলল, কিন্তু আরিয়ান তার দুটো হাত এক হাতে চেপে ধরে দেওয়ালের সাথে আটকে দিল। আরিয়ানের চুম্বন ছিল বুনো, কঠোর এবং চরম অধিকার খাটানো। মেহজাবিন প্রথম কয়েক সেকেন্ড শক্ত হয়ে থাকলেও ধীরে ধীরে আরিয়ানের এই বন্য ভালোবাসার কাছে
আত্মসমর্পণ করতে শুরু করলো। তার শরীর নরম হয়ে এলো। সে আরিয়ানের শার্টের কলার খামচে ধরলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ান মেহজাবিনের ঠোঁট জোড়া মুক্ত করলো। দুজনেরই শ্বাস প্রশ্বাস ভারী। মেহজাবিনের ঠোঁট লাল হয়ে ফুলে উঠেছে। সে লজ্জায় আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছে না। আরিয়ান মেহজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলল। এটা ছিল শুধু একটা ঝলক ম্যাম, এরপরও যদি আগুন নিয়ে খেলার শখ থাকে আমি তৈরি আছি। এবার চুপচাপ ঘরে যান। শুভরাত্রি। আরিয়ান মেহজাবিনকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় গিয়ে সোজা হয়ে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। মেহজাবিন কাঁপতে কাঁপতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার হেলান দিয়ে সে মেঝেতে বসে পড়ল। তার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। নিজের ঠোঁটে হাত ছুঁয়ে সে অনুভব করলো আরিয়ানের সেই বুনো স্পর্শ। লোকটা তাকে পাগল করে দেবে। এদিকে বাড়ির পেছনের বাগানে অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রফিক সাহেব। হ্যালো রহমান ভাই, আমি রফিক বলছি। পরিস্থিতি কিন্তু খুব সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে রফিক? আমার শেয়ার কেনার খবর পেয়ে চৌধুরী কি ভয় পেয়েছে? ভাইজান ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু মেহজাবিনের ওই নতুন বডিগার্ডটা সব প্ল্যান মাটি করে দিচ্ছে। সে ভাইজানকে বুদ্ধি দিয়েছে সাদাপের আস্তানায় পুলিশ পাঠানোর। কি বলছিস তুই? একটা সামান্য বডিগার্ডের এত সাহস? শাহাদাব আমাকে বলছে আজ ইউনিভার্সিটিতে নাকি ওই লোকটা একাই আমার 4 জন বিশেষ লোককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। কে এই লোকটা? আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। লোকটার নাম আরিয়ান। দেখে তো মনে হয় বিশেষ কোনো জায়গা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ। আপনি একটু সাবধানে থাকবেন। তুই চিন্তা করিস না রফিক, ওই বডিগার্ডের ব্যবস্থা আমি কালই করছি। কাল এমন একটা চাল চালবো যে চৌধুরী নিজেই ওর ওই বডিগার্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তুই শুধু বাড়ির ভেতরের খবর আমাকে দিতে থাকবি। জি ভাই, আমি সব খেয়াল রাখছি। পরদিন সকাল। রান্নাঘরে বেশ ব্যস্ততা। কাশেম চাচা সবার জন্য চা বানাচ্ছেন। তানিয়া সেজে গুজে রান্নাঘরে ঢুকলো। কাশেম চাচা, স্পেশাল আদা চা বানাও তো 2 কাপ। আমি আর আরিয়ান ভাইয়া একসাথে বসে চা খাবো। তানিয়া মা, আরিয়ান বাবা তো সকালে কফি খায় না, ও তো চা খায়। ও মা, তাই নাকি? ঠিক আছে, তাহলে 1 কাপ কড়া কফি আর আমার জন্য 1 কাপ চা দাও। আমি নিজে গিয়ে ওকে দিয়ে আসছি। ঠিক তখনই মেহজাবিন রান্নাঘরে ঢুকলো। তার চোখ মুখ লাল, বোঝাই যাচ্ছে রাতে ভালো ঘুম হয়নি। তানিয়ার কথা শুনে সে রাগে জ্বলে উঠলো। তানিয়া, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুই বাড়ির একজন বডিগার্ডের পেছনে সারাক্ষণ এভাবে ঘুরে বেড়াস কেন? তোর একটু আত্মসম্মান নেই? শোনো আপু, আরিয়ান ভাইয়া কোনো রাস্তার ছেলে নয়। সে বুদ্ধিমান, সুদর্শন আর খুব যত্নশীল। আর তুমি তো সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করো। আমি যদি একটু ভালো ব্যবহার করি তাতে তোমার এত জ্বলছে কেন? আমার জ্বলবে কেন? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে একজন সামান্য বডিগার্ডকে নিয়ে জ্বলতে যাব? কিন্তু তুই বাড়ির সম্মান নষ্ট করছিস। কাশেম চাচা, ওই কফিটা আমাকে দাও। আমি নিজে গিয়ে ওকে দেব। ও আমার লোক, ওর দেখাশোনা আমাকেই করতে হবে। বাহ আপু, রাতে কি সুন্দর কোনো স্বপ্ন টপ্ন দেখছিস নাকি? হঠাৎ বডিগার্ডের প্রতি এত দরদ উতলে উঠলো যে? চুপ কর তুই। আমি যা ভালো বুঝি করছি। মেহজাবিন কফির মগটা হাতে নিয়ে হনহন করে বাইরে চলে এলো। বাগানের একপাশে আরিয়ান রনির সাথে কথা বলছিল। মেহজাবিনকে আসতে দেখে রনি একটু সরে দাঁড়ালো। এই নাও তোমার কফি। আর শোনো, আজ থেকে তানিয়ার সাথে এত হাসাহাসি করে কথা বলবে না। তুমি আমার বডিগার্ড, তোমার মনোযোগ শুধু আমার উপর থাকা উচিত। আমি তো কারোর সাথে হাসাহাসি করে কথা বলি না ম্যাম। আর তানিয়া ম্যাম যদি নিজে এসে কথা বলেন, আমি তো তাকে অপমান করে তাড়িয়ে দিতে পারি না। কেন পারবে না? তুমি আমাকে কথায় কথায় অপমান করতে পারো, আমাকে ধমক দিতে পারো, আর তানিয়াকে কিছু বলতে পারো না? ও কি খুব সুন্দরী নাকি যে ওর কথায় তুমি গলে যাও? ম্যাম, আপনি কি ঈর্ষা করছেন? কি? আমি ঈর্ষা? আর সেটা তোমার জন্য? পাগলামি করো না আরিয়ান। আমি শুধু চাইছি আমার কর্মচারীরা যেন নিজেদের সীমার মধ্যে থাকে। সীমা তো আপনি কাল রাতেই পার করে ফেলেছেন ম্যাম। কফির জন্য ধন্যবাদ। আরিয়ান মুচকি হেসে কফির মগটা নিল। মেহজাবিন রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আরিয়ানের ওই হাসির কাছে তার সব জেদ হার মেনে যায়। সে গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। চৌধুরী সাহেব খুব চিন্তায় আছেন। সাদাবের লোক নাকি ইউনিভার্সিটিতে হামলা করেছিল। আরিয়ান, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। তুই জানিস তোর লক্ষ্য কি?
এই বাড়ির মেয়ের সাথে তোর সম্পর্ক তৈরি করাটা কি ঠিক হচ্ছে? স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু তোর কাজ নিয়ে টানাটানি পড়বে। রনি, তুই তোর কাজ কর। আমি জানি আমি কি করছি। মেহজাবিনকে বাঁচানোটা আমার এই অভিযানের একটা অংশ। আর রহমান কাল যে চালটা চালতে যাচ্ছে সেটা আমি আগে থেকেই জানি। আজকে রাতে বড় একটা খেলা হবে চৌধুরী বাড়িতে। তুই বিশেষ দলকে প্রস্তুত থাকতে বল। ঠিক আছে স্যার, কিন্তু সাবধানে। আরিয়ান কফিতে চুমুক দিয়ে দূরের গেটের দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো রোম্যান্স নেই, আছে একজন দক্ষ রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি। সে জানে রহমান সাহেব তার লোক পাঠাবে, আর আজ রাতের পর চৌধুরী বাড়ির অনেক সমীকরণ বদলে যাবে। রাতের খাবার খাওয়ার জন্য চৌধুরী বাড়ির সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। বাড়ির পরিবেশ থমথমে। কাশিম চাচা সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। রফিক সাহেবের চোখে মুখে আজ এক অদ্ভুত অস্থিরতা। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মেহজাবিন খাবার নিয়ে নাড়াচাড়া করছে। আরিয়ান ডাইনিং রুমের একটু দূরেই হাত মেলাবদ্ধ করে দাঁড়িয়ে আছে, তার তীক্ষ্ণ দৃষ্টি রফিক সাহেবের প্রতিটি নড়াচড়ার ওপর। ভাইজান, আজ তো কাশিম খুব চমৎকার বিরিয়ানি রান্না করেছে। আপনি তো কিছুই খাচ্ছেন না। এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, খেয়ে নিন। আমার গলা দিয়ে খাবার নামছে না রফিক। রহমান যে কোনো সময় একটা বড় আঘাত হানতে পারে। আমার কোম্পানির অবস্থা ভালো নয়। আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সব শেয়ার আর সম্পত্তির উইল আমি মেহজাবিনের নামে করে দেব। কাল সকালেই আইনি কাজ শেষ করব। বাবা, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে আর নিপাকে এই বাড়ির কেউ মনে করো না? সব সম্পত্তি মেহেরজাবিনকে দিয়ে দিলে আমাদের কি হবে? ঠিকই তো বাবা, মেহজাবিনের বিয়ে হলে তো সে অন্য বাড়িতে চলে যাবে। তাহলে এই চৌধুরী বংশের সম্পত্তি কি অন্য বাড়ির লোক ভোগ করবে? আপনার এই সিদ্ধান্ত কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবি, তোমরা কি সবসময় টাকার কথাই ভাববে? বাবার জীবনের উপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাচ্ছে, আর তোমরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পড়ে আছো। আমার কোনো সম্পত্তি লাগবে না বাবা, আমি এসব কিছুই চাই না। আরে ফাহিম, তুই শান্ত হ। ভাইজান হয়তো রাগের মাথায় এইসব বলেছে। ভাইজান, আপনি আগে এই বিরিয়ানিটা খেয়ে নিন। কাশিম, মেহজাবিনকে এক গ্লাস জুস দাও, মেয়েটার মুখ শুকিয়ে গেছে। কাশিম চাচা মেহজাবিনের দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিতেই রফিক সাহেব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। দে কাশিম, আমি আমার ভাতিজিকে জুসটা খাইয়ে দেই। ও তো কাল থেকে কিছুই খায়নি ঠিক মতো। রফিক সাহেব জুসের গ্লাসটা হাতে নিয়ে মেহজাবিনের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই আরিয়ান বিদ্যুৎ গতিতে সামনে এসে রফিক সাহেবের হাত থেকে গ্লাসটা কেড়ে নিল। গ্লাস থেকে কিছুটা জুস মেঝেতে চলকে পড়লো। সবাই চমকে আরিয়ানের দিকে তাকালো। এই বডিগার্ড, তোমার এত বড় সাহস! তুমি চাচার হাত থেকে গ্লাস কেড়ে নিচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? এই লোকটার তো দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুই আমার হাত থেকে গ্লাস কাটলি কেন? রফিক সাহেব, এই জুস ম্যাম খাবেন না। আর চৌধুরী স্যার, আপনার প্লেটের খাবারটাও আপনি খাবেন না। কি বলছো তুমি আরিয়ান? কেন খাবো না? কাসেম তো নিজে রান্না করেছে। কাশেম চাচা রান্না করেছেন ঠিকই, কিন্তু আধা ঘন্টা আগে কাশেম চাচা যখন বাইরে গিয়েছিলেন তখন এই রফিক সাহেব রান্নাঘরে ঢুকে খাবারের সাথে আর এই জুসের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন, যাতে আপনারা সবাই গভীর ঘুমে তলিয়ে যান। আর রহমান সাহেবের লোক বিনা বাধায় এই বাড়িতে ঢুকে ম্যামকে তুলে নিয়ে যেতে পারে। কি চাচা, আরিয়ান কি বলছে এসব? আপনি আমাদের খাবারে ওষুধ মিশিয়েছেন? ভাইজান, এই 2 টাকার কর্মচারীর কথা আপনি বিশ্বাস করবেন? ও মিথ্যা বলছে। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি মিথ্যে বলছি কিনা সেটা প্রমাণ করা খুব সহজ। রফিক সাহেব, আপনি এই জুসের গ্লাসটা এক চুমুকে খেয়ে ফেলুন, তারপর দেখা যাক আপনি জেগে থাকেন নাকি ঘুমিয়ে পড়েন। নিন, খান। আরিয়ান গ্লাসটা রফিক সাহেবের মুখের সামনে ধরলো। রফিক সাহেবের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে ঘাম জমতে শুরু করেছে। তিনি গ্লাসটা নেওয়ার জন্য হাত বাড়ালেন না। পুরো ডাইনিং রুমের সবাই বুঝে গেল আরিয়ান সত্যি বলছে। রফিক, তুই এত বড় বিশ্বাসঘাতক? তুই নিজের ভাইয়ের পিঠে ছুরি মারলি? তোর এত বড় সাহস! আমাকে মাফ করে দিন ভাইজান। রহমান আমাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল আমি যদি তাকে সাহায্য না করি সে আমাকে মেরে ফেলবে।
আমার আর কোনো উপায় ছিল না। স্যার, এখন এসব কথা বলার সময় নেই। রহমান সাহেবের লোক ইতিমধ্যে বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। আমি বাইরের সিসিটিভি ক্যামেরায় দেখেছি। ওরা সংখ্যায় 10-12 জন, সবার হাতে অস্ত্র আছে। রনি বাইরের গেট আটকে রেখেছে, কিন্তু বেশিক্ষণ পারবে না। আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। আরিয়ান, আমরা কোথায় যাব? বাবা ভাইয়া ওদের কি হবে? ম্যাম, ওদের প্রধান লক্ষ্য আপনি। ওরা আপনাকে পেলে আর কাউকে কিছু করবে না। স্যার, আপনি ফাহিম সাহেব আর বাকিদের নিয়ে দোতলার স্ট্রং রুমে লুকিয়ে পড়ুন। পুলিশ আসতে এখনো অন্তত আধা ঘন্টা লাগবে। তার আগে আমি ম্যামকে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছি। ঠিক আছে আরিয়ান, আমি মেহজাবিনকে তোর হাতেই তুলে দিলাম। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। তুই ওকে নিয়ে পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে যা। আমি পুলিশকে জানাচ্ছি। চৌধুরী সাহেব বাকিদের নিয়ে দোতলার দিকে ছুটলেন। রফিক সাহেব পালানোর চেষ্টা করতেই আরিয়ান তার কলার চেপে ধরে একটা শক্ত ঘুষি বসিয়ে দিল। রফিক সাহেব অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আরিয়ান মেহজাবিনদের হাত শক্ত করে ধরে পেছনের দরজার দিকে ছুটতে শুরু করলো। ঠিক তখনই মেইন দরজা ভেঙে ভেতরে ঢুকলো রহমান সাহেবের গুন্ডারা। শুরু হলো গোলাগুলি। আরিয়ান, ওরা তো গুলি করছে। মাথা নিচু করুন ম্যাম, আমার পেছনে থাকুন। আরিয়ান নিজের পকেট থেকে একটা কালো রঙের রিভলভার বের করলো। মেহজাবিন অবাক হয়ে দেখলো একজন সাধারণ বডিগার্ডের কাছে এত আধুনিক অস্ত্র কিভাবে এলো সেটা ভাবার সময় এখন নেই। আরিয়ান নিখুঁত নিশানার পরপর 3টে গুলি চালালো। 3 জন গুন্ডা চিৎকার করে মেঝেতে পড়ে গেল। বাকিরা ভয় পেয়ে আড়ালে লুকালো। এই সুযোগে আরিয়ান মেহজাবিনকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাগানে বেরিয়ে এলো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আরিয়ান মেহজাবিনকে নিয়ে গ্যারেজের দিকে দৌড় দিল। সেখানে একটা পুরনো কিন্তু মজবুত গাড়ি রাখা ছিল। আরিয়ান মেহজাবিনকে পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই 2 জন গুন্ডা সামনে এসে দাঁড়ালেন। আরিয়ান কোনো দিকে ভ্রুক্ষেপ না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। গুন্ডা দুটো ছিটকে দূরে গিয়ে পড়লো। গাড়ি তীব্র বেগে চৌধুরী ভিলার সামনে পেরিয়ে দরজার পেছনে নির্জন রাস্তার দিকে ছুটতে লাগলো। আরিয়ান, আমরা কোথায় যাচ্ছি? এই বৃষ্টির মধ্যে রাস্তা তো একদম ফাঁকা। ওরা যদি আমাদের পিছু নেয়? ম্যাম, আপনি শান্ত হন। ওরা আমাদের পিছু নিতে পারবে না। আমি রনিকে নির্দেশ দিয়েছি ওদের গাড়িগুলো নষ্ট করে দিতে। আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাচ্ছি। আজকের রাতটা আমাদের সেখানেই কাটাতে হবে। কাল সকালে আমি আপনাকে আবার স্যারের কাছে পৌঁছে দেব। কিন্তু তুমি এত কিছু কিভাবে সামলাচ্ছ? তোমার হাতের রিভলভার, তোমার এত নিখুঁত নিশানা, রফিক চাচার প্ল্যান ধরে ফেলা, সবকিছু দেখে আমার মনে হচ্ছে তুমি আমাকে অনেক কিছু জানিয়ে লুকিয়ে রাখছো। তুমি কে আরিয়ান? আমি কে সেটা এখন জানার দরকার নেই মেহজাবিন। শুধু এতটুকু জেনে রাখুন, আমি থাকতে আপনার শরীরের একটা চুলেও কেউ হাত দিতে পারবে না। আপনি আমার দায়িত্ব। মেহজাবিন আর কোনো প্রশ্ন করলো না। সে ভিজে একাকার হয়ে গেছে। শীতে তার শরীর কাঁপছে। আরিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে গাড়ির হিটারটা বাড়িয়ে দিল। প্রায় 1 ঘন্টা টানা গাড়ি চালানোর পর আরিয়ান শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো আধভাঙা দোতলা বাড়ির সামনে গাড়ি থামালো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা পৌঁছে গেছি, আসুন। আরিয়ান গাড়ি থেকে নেমে মেহজাবিনদের দিকে দরজা খুলে দিল। মেহজাবিন নামতেই আরিয়ান তার কাঁধে হাত রেখে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরটা অন্ধকার। আরিয়ান নিজের ফোন থেকে টর্চ জেলে একটা পুরনো সোফার উপর আলো ফেললো। এটা আমার একটা গোপন ডেরা। এখানে রহমান কেন? পুলিশও আমাদের খুঁজে পাবে না। আপনি ওই সোফায় গিয়ে বসুন, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। এখানে বিদ্যুৎ সংযোগ নেই। আরিয়ান কয়েকটা মোমবাতি জ্বালিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিল। হালকা আলোয় ঘরটা স্পষ্ট হলো। মেহজাবিন শীতে থরথর করে কাঁপছে। তার পরনের দামি পোশাক বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে একদম লেপ্টে আছে। তার ফর্সা ত্বক আর শারীরিক গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সে নিজের ভেজা জ্যাকেটটা খুলে একটা চেয়ারের ওপর রাখলো। আপনি পুরো ভিজে গেছেন। এভাবে বেশিক্ষণ থাকলে আপনার ভীষণ জ্বর আসবে। ভেতরের ঘরে একটা পুরনো আলমারি আছে, সেখানে আমার কিছু পরিষ্কার শার্ট রাখা আছে। আপনি আপাতত আপনার এই ভেজা পোশাক বদলে আমার একটা শার্ট পরে নিন। আমি তোমার শার্ট পরবো?
কিন্তু আমি তো ম্যাম, এখন জেদ করার সময় নয়। আপনি এখানে রাজকীয় কোনো পোশাক পাবেন না। আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি, আপনি পোশাক বদলে নিন। আরিয়ান আর কোনো কথা না বলে বারান্দার দিকে চলে গেল। মেহজাবিন বুঝতে পারলো আরিয়ান ঠিকই বলছে, শীতে তার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। সে ভেতরের ঘরে গিয়ে আলমারি থেকে আরিয়ানের একটা কালো রঙের বড় শার্ট বের করলো। নিজের ভেজা পোশাকগুলো খুলে সে শার্টটা গায়ে চাপালো। শার্টটা তার হাঁটুর ওপর পর্যন্ত এসেছে। শার্টের ভেতর থেকে আরিয়ানের শরীরের একটা চেনা পুরুষালী সুবাস মেহজাবিনের নাকে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। এই পোশাকটাকে অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয় লাগছে। সে ধীরে ধীরে বাইরে এলো। আরিয়ান, তুমি ভেতরে আসতে পারো। আরিয়ান ভেতরে এসে মেহজাবিনকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। মোমবাতির আলোয় মেহজাবিনকে কোনো অপ্সরীর মতো লাগছে, আর ভেজা চুলগুলো পিঠ বেয়ে ছড়িয়ে আছে। আরিয়ানের বড় শার্টে তার মসৃণ পা জোড়া স্পষ্ট দেখা যাচ্ছে। আরিয়ান নিজের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার গলার কাছে কিছু একটা আটকে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলে নিল। আপনি সোফায় বসুন, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি তো ভিজে গেছো আরিয়ান, তুমিও পোশাক বদলে নাও, তোমারও তো ঠান্ডা লাগতে পারে। আমার কিছু হবে না, আমি এসব পরিস্থিতিতে অভ্যস্ত। আপনি নিজের চিন্তা করুন। আরিয়ান ঘরের এক কোণে রাখা কিছু শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালালো। আগুনের উষ্ণতায় ঘরের পরিবেশটা একটু আরামদায়ক হলো। মেহজাবিন আগুনের খুব কাছে গিয়ে বসলো। আরিয়ান একটু দূরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা, শুধু বাইরের বৃষ্টির একটানা শব্দ আর আগুনের কড়কড় আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। তুমি কি সব সময় এত পাষাণ? তোমার কি কোনো অনুভূতি নেই আরিয়ান? আমার অনুভূতি দিয়ে আপনার কোনো কাজ নেই ম্যাম। আমার অনুভূতি আমার কাছেই থাক। তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আমি দেখেছি তুমি আর চোখে আমার দিকে তাকাও। যখন তানিয়া তোমার সাথে কথা বলে তখন তুমি ইচ্ছে করে আমাকে শোনানোর জন্য তানিয়ার সাথে নরম সুরে কথা বলো। তুমি আমাকে ঈর্ষান্বিত দেখতে চাও, তাই না? আপনি ভুল ভাবছেন। আমি একজন বডিগার্ড। আমার কাজ আপনাকে রক্ষা করা, আপনার সাথে প্রেম করা নয়। তুমি মিথ্যা বলছো আরিয়ান। কাল রাতে যখন তুমি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরেছিলে তখন তোমার চোখে আমি যে আগুন দেখেছি সেটা শুধু একজন বডিগার্ডের আগুন ছিল না, সেখানে একটা পুরুষের তীব্র অধিকার বোধ ছিল। তুমি আমাকে চাও আরিয়ান, তুমি শুধু সেটা স্বীকার করতে ভয় পাচ্ছ। মেহজাবিন সোফা থেকে উঠে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান দেওয়াল ঘেঁষে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে পেছাতে চাইলো, কিন্তু পেছনে আর জায়গা নেই। মেহজাবিন একদম আরিয়ানের শরীরের খুব কাছে এসে দাঁড়ালো। সে তার দুই হাত আরিয়ানের বুকের ওপর রাখলো। আরিয়ানের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো। মেহজাবিনের ভেজা চুলের ঘ্রাণ আর তার চোখের নেশা আরিয়ানকে মাতাল করে তুলছে। ম্যাম, আপনি আপনার সীমা পার করছেন। আমাকে দূরে থাকতে দিন। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চাই না। আমি তো চাই তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। আমি চাই তুমি আমার সব সীমা ভেঙে দাও। তুমি আমাকে নিজের করে নাও আরিয়ান। আমি এই বড় লোকের মেয়ের খোলস থেকে বেরিয়ে আসতে চাই। আমি শুধু তোমার মেহজাবিন হতে চাই। মেহজাবিন তার মাথাটা আরিয়ানের বুকের উপর রাখলো। আরিয়ানের সারা শরীরে একটা তীব্র স্রোত বয়ে গেল। তার পুরুষালী অহংকার আর বডিগার্ডের নৈতিকতার দেওয়াল ভাঙতে শুরু করেছে। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। তার দুই শক্ত হাত মেহজাবিনের কোমর জড়িয়ে ধরলো। মেহজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আপনি জানেন না আপনি কি চাইছেন মেহজাবিন। আমি কোনো সাধারণ মানুষ নই। আমার জীবন অনেক অন্ধকারে ঘেরা। আমার সাথে জড়ালে আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে সুখে রাখতে পারবো না। আমি সুখ চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে আজকের এই রাতের জন্য অন্তত তোমার করে নাও। কাল কি হবে সেটা আমি ভাবতে চাই না। আমি শুধু আজকের এই মুহূর্তটা তোমার সাথে কাটাতে চাই। মেহজাবিন মুখ তুলে আরিয়ানের চোখের দিকে তাকালো। তার চোখে এক তীব্র তৃষ্ণা আর আকুলতা। আরিয়ান আর কোনো কথা না বলে মেহজাবিনের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। এবারের চুম্বন কাল রাতের মতো রুক্ষ ছিল না, বরং এতে ছিল এক গভীর আবেগ আর সীমাহীন ভালোবাসা। মেহজাবিন তার দুই হাত আরিয়ানের ঘাড়ের পিছনে জড়িয়ে ধরলো। সে নিজেকে আরিয়ানের সাথে পুরোপুরি মিশিয়ে দিতে চাইলো।
আরিয়ান মেহজাবিনকে শূন্যে তুলে নিয়ে সোফার উপর শুইয়ে দিল। মোমবাতির আলোয় তাদের ছায়া দেওয়ালে কাঁপতে লাগলো। আরিয়ানের ভেজা শার্টের ওপর দিয়ে মেহজাবিন তার পেশিবহুল শরীর অনুভব করতে পারছে। আরিয়ান মেহজাবিনের গলায় ঘাড়ে তার উষ্ণ ঠোঁট ছোঁয়াতে লাগলো। মেহজাবিনের শরীর উত্তেজনায় ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ থেকে একটা মিষ্টি গোঙানির শব্দ বেরিয়ে এলো। আরিয়ান, তুমি আমাকে পাগল করে দিবে। আপনি আগে আমাকে পাগল করে দিয়েছেন মেহজাবিন। আপনার এই জেদ, আপনার এই রূপ আমাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। আরিয়ানের হাত মেহজাবিনের নরম শরীরের প্রতিটি ভাঁজে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে লাগলো। মেহজাবিন কোনো বাধা দিল না, বরং সে আরিয়ানকে আরো কাছে টেনে নিল। ঘরের শীতল পরিবেশ তাদের শরীরের উষ্ণতায় নিমেষে হারিয়ে গেল। তারা দুজনে মিলে এক নতুন পৃথিবীর সীমানায় পা রাখলো, যেখানে কোনো বডিগার্ড বা বড়লোকের মেয়ের ভেদাভেদ নেই। আছে শুধু দুজন নরনারীর আদিম এবং তীব্র আকর্ষণ। আমাকে ছেড়ে কখনো যাবে না তো আরিয়ান? কথা দাও। আপনাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু কাল সকালের পর পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে খুব শক্ত থাকতে হবে। তুমি সাথে থাকলে আমি দুনিয়ার সবার সাথে লড়তে পারবো। তুমি শুধু আমার হাতটা এইভাবে শক্ত করে ধরে রেখো। আরিয়ান মেহজাবিনের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। সারা রাত ধরে বাইরে অঝরে বৃষ্টি ঝরতে লাগলো, আর ঘরের ভেতর মেহজাবিন আর আরিয়ান নিজেদের ভালোবাসার আগুনে একে অপরের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। এই প্রথম মেহজাবিন অনুভব করলো নিজেকে কারো হাতে সম্পূর্ণ সঁপে দেওয়ার মধ্যে কতটা প্রশান্তি লুকিয়ে আছে। আরিয়ানের কঠোর বাহুডোরে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুখী নারী হিসেবে আবিষ্কার করলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, বৃষ্টির জোর কমে এসেছে। মেহজাবিন আরিয়ানের বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান জেগে আছে, সে জানে আজ সকাল থেকে তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা শুরু হবে। রহমান সাহেব নিশ্চয়ই এতক্ষণে পুরো শহর তোলপাড় করে ফেলেছেন। চৌধুরী সাহেবও চিন্তায় আছেন। আরিয়ান খুব সন্তর্পণে মেহজাবিনকে সোফায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে নিজের ফোনটা হাতে নিয়ে একটা বিশেষ নম্বরে ডায়াল করলো। হ্যালো স্যার, আমি আরিয়ান বলছি। ম্যাম আমার সাথে সম্পূর্ণ নিরাপদ আছেন। হ্যাঁ, রফিক সাহেবের বিশ্বাসঘাতকতার প্রমাণ আমার কাছে আছে। রহমান এবার পালাতে পারবে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ম্যামকে নিয়ে আমি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছাচ্ছি। আপনারা তৈরি থাকুন। ফোনটা পকেটে রেখে আরিয়ান মেহজাবিনের দিকে তাকালো। ঘুমন্ত মেহজাবিনকে একদম ছোট বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। আরিয়ান জানে এরপর সে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে মেহজাবিন হয়তো তাকে ভুল বুঝবে, হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু মেহজাবিনকে চিরতরে সুরক্ষিত করতে এবং রহমান গ্যাংকে ধ্বংস করতে এই একটা পথই খোলা আছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মেহজাবিনের মাথায় আলতো করে হাত রাখলো। আমাকে ক্ষমা করে দিন মেহজাবিন। আপনাকে বাঁচানোর জন্য আজ আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা আপনি হয়তো কোনোদিন মেনে নিতে পারবেন না, কিন্তু আমি বাধ্য। আপনার সুরক্ষার জন্য আমি পুরো পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারি। আরিয়ান মেহজাবিনকে জাগানোর জন্য তার কাঁধে হাত রাখলো। আজকের দিনটা চৌধুরী বাড়ির জন্য এক অভাবনীয় ঝড়ের পূর্বাভাস নিয়ে আসছে। ভোরের আলো চারপাশের অন্ধকার কাটিয়ে পুরনো বাড়িটার ভেতর প্রবেশ করেছে। মেহজাবিন চোখ মেলে তাকালো। তার সারা শরীরে কাল রাতের বুনো ভালোবাসার এক মিষ্টি আবেশ জড়িয়ে আছে। সে উঠে বসে দেখলো আরিয়ান তার পাশে নেই। ঘরের এক কোণে আরিয়ান তার ভেজা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে রাজ্যের গাম্ভীর্য। আরিয়ান, তুমি এত সকালে উঠে পড়েছো? কাল রাতের পর আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানিয়ে দিয়েছো। আমাদের হাতে একদম সময় নেই মেহজাবিন, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। রনি একটু পরই গাড়ি নিয়ে আমাদের নিতে আসছে। আমাদের এখনই এই জায়গা ছাড়তে হবে। এত তারা কিসের আরিয়ান? আমি তো তোমার সাথেই আছি, আর আমরা তো আজ সোজা বাড়িতেই ফিরে যাব, তাই না? বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আমরা বাড়িতেই যাব, তবে তার আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। কাল রাতে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে পৃথিবীর সব বিপদ থেকে আপনাকে সুরক্ষিত রাখব। আজ সেই কথা রাখার জন্য আমাকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কঠিন সিদ্ধান্ত মানে? তুমি কি বলতে চাইছো আরিয়ান? আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? সেটা সময় হলেই দেখতে পাবেন। আপনি আমার শার্টটা খুলে নিজের পোশাকটা পরে নিন। পোশাক শুকিয়ে গেছে। আমি বাইরে রনির জন্য অপেক্ষা করছি। আরিয়ান আর কোনো কথা না বলে বাইরে চলে গেল। মেহজাবিনের বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। আরিয়ানের গলার স্বর এত শীতল কেন?
কাল রাতের সেই মাতাল করা ভালোবাসা আর আবেগ কোথায় গেল? মেহজাবিন দ্রুত নিজের পোশাক বদলে বাইরে এলো। বাইরে রনি একটা কালো রঙের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি যেমন বলেছিলেন আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কাজী সাহেব অপেক্ষা করছেন। কাজী সাহেব? এর মানে কি আরিয়ান, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গাড়িতে উঠুন মেহজাবিন, রাস্তায় সব বলছি। রনি, গাড়ি স্টার্ট দে। মেহজাবিন চুপচাপ গাড়িতে উঠলো। গাড়ি তীব্র গতিতে শহরের দিকে ছুটতে শুরু করলো। আরিয়ান সামনের সিটে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ খেয়াল রাখছে। মেহজাবিন, রহমান সাহেব খুব ক্ষমতাবান মানুষ। কাল রাতের ঘটনার পর তিনি চুপ করে বসে থাকবেন না। তিনি যে কোনো মূল্যে আপনাকে সাদাবের হাতে তুলে দিতে চাইবেন। চৌধুরী স্যার একা তাকে আটকাতে পারবেন না। আইনি লড়াইয়েও তিনি জিতে যেতে পারেন। কিন্তু তাতে কাজী সাহেবের কি সম্পর্ক? তুমি পুলিশকে বলতে পারো। পুলিশ সবসময় আমাদের সাথে থাকবে না। রহমান সাহেব প্রমাণ করতে চাইবেন যে আপনি সাদাবের হবু স্ত্রী, আর কাল সারা রাত আপনি বাড়ির বাইরে একজন সাধারণ বডিগার্ডের সাথে কাটিয়েছেন। এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়লে আপনার আর আপনার বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। সমাজ আপনাকে নোংরা কথা শোনাবে। আমার সমাজের কথাই কিছু যায় আসে না আরিয়ান, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আমার যায় আসে মেহজাবিন, আমি আপনার সম্মানের উপর কোনো আঁচড় লাগতে দেব না। রহমান সাহেবকে চিরতরে চুপ করানোর একটাই আইনি এবং সামাজিক পথ আছে, আর সেটা হলো আপনাকে এমন কারো স্ত্রী হতে হবে যার উপর রহমান সাহেব চাইলেও কোনো আইনি অধিকার খাটাতে পারবেন না। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাইছি, তবে এটা কোনো রোমান্টিক বিয়ে নয় মেহজাবিন, এটা একটা চুক্তি। আপনার সম্মান আর জীবন বাঁচানোর জন্য ইসলামিক শরীয়ত মোতাবেক আমি আপনাকে আজ বিয়ে করব। একবার আমার স্ত্রী হয়ে গেলে সাদাব কেন, পুরো দুনিয়ার কোনো ক্ষমতা নেই আপনার দিকে চোখ তুলে তাকানোর। চুক্তি? কাল রাতের সবকিছু কি তাহলে তোমার কাছে শুধু একটা চুক্তি ছিল আরিয়ান? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না? ভালোবাসার কথা ভাবার মতো বিলাসিতা করার সময় এখন আমাদের নেই। আমি একজন সাধারণ বডিগার্ড, আমি আপনার যোগ্য নই। এই বিয়েটা শুধু আপনাকে রক্ষা করার জন্য। পরিস্থিতি শান্ত হলে আপনি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারবেন, আমি কোনো দাবি রাখবো না। আরিয়ানের কথা শুনে মেহজাবিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আরিয়ানকে ভালোবেসে নিজের সবকিছু সঁপে দিয়েছে, আর এই লোকটা এখন বলছে এসব নাকি শুধু একটা চুক্তি। কিন্তু মেহজাবিনও জেদি, সে ঠিক করলো বিয়েটা সে করবেই এবং আরিয়ানকে বাধ্য করবে তার ভালোবাসা স্বীকার করতে। ঠিক আছে আরিয়ান, আমি রাজি, তুমি তোমার ডিউটি পালন করো। গাড়িটা একটা ছোট কিন্তু ছিমছাম কাজী অফিসের সামনে এসে থামলো। রনি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। কাজী ইব্রাহিম টেবিলের ওপাশে বসে আছেন। আরিয়ান এবং মেহজাবিন ভেতরে ঢুকলো। আসুন বাবা, রনি আমাকে সব বলেছে। মেয়ের কি এই বিয়েতে পূর্ণ সম্মতি আছে? কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না তো? ম্যাম, কাজী সাহেবকে আপনার উত্তর দিন। হ্যাঁ কাজী সাহেব, আমার পূর্ণ সম্মতি আছে, আপনি বিয়ের কাজ শুরু করুন। আলহামদুলিল্লাহ। বিয়ের জন্য দেনমোহর ধার্য করতে হবে। যেহেতু পরিস্থিতি একটু জটিল, আপনারা কত টাকা দেনমোহর ঠিক করেছেন? আমার সামর্থ্য খুব বেশি নেই কাজী সাহেব, আমি 10 লাখ টাকা দেনমোহর ধার্য করছি, যার পুরোটা আমি নগদ পরিশোধ করব। রনি, টাকাটা কাজী সাহেবের কাছে দাও। আরিয়ানের কথা শুনে মেহজাবিন অবাক হয়ে গেল। একজন সাধারণ বডিগার্ড নগদ 10 লাখ টাকা দেনমোহর দিচ্ছে। রনি একটা ব্যাগ থেকে টাকা বের করে দিল। কাজী ইব্রাহিম সব কাগজপত্র ঠিক করে মেহজাবিনের দিকে তাকালেন। মা মেহজাবিন, 10 লক্ষ টাকা নগদ দেনমোহর ধার্যে এই আরিয়ানের সাথে আপনার নিকাহ পড়ানো হচ্ছে। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। কবুল। আবার বলুন মা। কবুল। তৃতীয়বার বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। এবার আরিয়ান বাবা, আপনি বলুন। কবুল। আবার বলুন। কবুল। শেষবার বলুন। কবুল। রনি এবং কাজী অফিসের একজন সহকারী সাক্ষী হিসেবে কাগজে সই করলো। এরপর আরিয়ান এবং মেহজাবিন সই করলো। সম্পূর্ণ ইসলামিক নিয়মে তাদের বিয়ে সম্পন্ন হলো। কাজী সাহেব মোনাজাত ধরে তাদের নতুন জীবনের জন্য দোয়া করলেন। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখের করুন, সব বিপদ থেকে রক্ষা করুন। ধন্যবাদ কাজী সাহেব। রনি, গাড়ি রেডি কর, আমরা এবার চৌধুরী ভিলা যাব।
মেহজাবিন আরিয়ানের পাশে বসে আছে। তার মাথায় এখন আরিয়ানের স্ত্রীর পরিচয়। সে আর চোখে আরিয়ানের দিকে তাকালো। লোকটার মুখে কোনো হাসি নেই, কোনো উচ্ছ্বাস নেই, যেন খুব সাধারণ একটা কাজ করে সে বাড়ি ফিরছে। এদিকে চৌধুরী ভিলার অবস্থা খুবই খারাপ। ড্রয়িং রুমে ইন্সপেক্টর কবির বসে আছেন। চৌধুরী সাহেব অস্থির হয়ে পায়চারি করছেন। রফিক সাহেবকে হাতকড়া পরিয়ে সোফায় বসিয়ে রাখা হয়েছে। ফাহিম, নিপা, রুবিনা চৌধুরী এবং তানিয়া সবাই সেখানে উপস্থিত। ইন্সপেক্টর কবির, আমার মেয়ের এখনো কোনো খোঁজ নেই। রহমান কাল রাতে আমার বাড়িতে লোক পাঠিয়েছিল। আমি ওই শয়তানকে ছাড়বো না। আপনি শান্ত হন চৌধুরী সাহেব, আমরা আমাদের সব সোর্স কাজে লাগিয়েছি। সাদাব আর তার গুন্ডারাও নিখোঁজ, আমরা খুঁজছি। বাবা, আমি তো আগেই বলেছিলাম ওই নতুন বডিগার্ডটার কোনো ভরসা নেই। কে জানে, হয়তো ও নিজেই টাকার লোভে মেহজাবিনকে সাদাবের হাতে তুলে দিয়েছে। ঠিকই তো, একটা রাস্তার ছেলেকে আপনি এত বিশ্বাস করলেন বাবা? এখন তো মেয়ের সম্মান আর জীবন দুটোই গেল। কাল সারা রাত মেয়েটা বাইরে ছিল, এখন যদি ফিরেও আসে সমাজ কি আর ওকে ভালো চোখে দেখবে? মেহজাবিন আপুর তো আরিয়ানের সাথে খুব মাখামাখি ছিল, কে জানে হয়তো দুজনে মিলে পালিয়েছে। তোরা একটু চুপ করবি? আমার মেয়েটার কি অবস্থা কে জানে, আর তোরা আছিস নিজেদের নোংরা চিন্তা নিয়ে। ঠিক সেই মুহূর্তে মেইন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আরিয়ান এবং মেহজাবিন। পুরো ড্রয়িং রুমে স্তব্ধ হয়ে গেল, সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, আমি ঠিক আছি বাবা। মারে, তুই ঠিক আছিস তো? ওই শয়তানরা তোর কোনো ক্ষতি করেনি তো? আরিয়ান, তুমি আমার মেয়েকে সুরক্ষিত ফিরিয়ে এনেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুই সারা রাত কোথায় ছিলি মেহজাবিন? আর এই বডিগার্ডের সাথে তোর এত সকালে